মেঘ এক ছুটে বাড়ির ভিতরে ঢুকল। সোফায় বসে গল্প করছিল মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেদিকে। আকলিমা খান ডেকে বললেন, মেঘ, কি হয়েছে তোর? এভাবে ছুটছিস কেন? মেঘ সিঁড়ির নিচে এসে থামল। হাঁপাচ্ছে মেয়েটা, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আবির ভাই বলেছে কোথাও যাবে, তারপরও যদি কোনো কারণে বাসায় চলে আসে, এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ। হালিমা খান সূক্ষ্ম নজরের মেঘের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই নূপুর পেলি কোথায়? মেঘ এবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিয়ার দিকে তাকালো। আকস্মাৎ বলে উঠল, আবির ভাই দিয়েছে। হালিমা খান, মালিহা খান আর আকলিমা খান তিনজনই অবাক হয়ে চোখাচোখি করল কিছুক্ষণ। মালিহা খান পুনরায় জিজ্ঞেস করল, আবির তোকে নূপুর দিয়েছে মা? মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো, একটু রাগি রাগি ভাব নিয়ে বলল, আবির ভাই দিয়েছে বড় আম্মু। তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি? হালিমা খান কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন, তোর মনে আছে মেঘ, আবির বিদেশে যাওয়া 6 মাস আগে তোর নূপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম। মেঘ কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, হ্যাঁ আম্মু, মনে আছে। ওই নূপুরগুলো কোথায়? হালিমা খান সহসা উত্তর দিলেন, ওইগুলো তো আমার কাছেই আছে, কিন্তু সেদিন নূপুরগুলো আমি নিজের ইচ্ছেতেই নেইনি, আবির বলেছিল নিতে। মেঘ চমকে উঠল মায়ের কথা, ছুটে এসে বসল সোফায়। কি হয়েছিল বলো আম্মু, কেন নিয়েছিলেন? হালিমা খান একটু ভেবে চিনতে বলল, তেমন কিছু না, আবির আমার কাছে এসে বলছিল তোর পায়ে নূপুরের শব্দ নাকি ওর মাথা ধরে, ঘুমালে তুই দৌড়াদৌড়ি করিস, ছনছন করলে ওর মাথা ব্যথা করে, পড়তে পারে না, তাই বলেছিল নূপুর খুলে রেখে দিতে। তাই আমিও আবিরের কথা মতো তোর থেকে নূপুর নিয়েছিলাম। এরপর তুই আর কখনো চাসনি, আমিও আর তোকে দেইনি। 1-2 বছর পর মনে হয়েছিল আমার, কিন্তু বের করে দেখি এগুলো তোর লাগবে না, এজন্য তোর আব্বুকে বলে রাখছিলাম, তুই চাইলে তোকে যেন নূপুর বানিয়ে দেয়। তখন তো আবির ছিল না, এজন্যই আজকে তোর পায়ে নূপুর দেখে আমরা অবাক হচ্ছিলাম। মেঘ ভাবনায় পড়ে গেল। ছোটবেলা আবির ভাই নূপুর খুলতে বলতেন, এখন উনি নিজের হাতে কেন পরিয়ে দিলেন? এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে? তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা, তাহলে কি সত্যি আমার চলাফলা পর্যবেক্ষণ করতেই নূপুরগুলো দিয়েছেন, নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার? আকলিমা খান হাসি মুখে বলে উঠল, ওই সব বাদ দে, শপিং ব্যাগে কী রে মেঘ? মেঘ কাকিয়া কথা স্বাভাবিক হয়ে বলল, হিজাব। কেউ আর কিছু বলল না, তারা তাদের আড্ডায় মনোযোগ দিল। মেঘও শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে ওঠার ব্যস্ত হলো। রাতে আর আবিরের সাথে মেঘের দেখা হয়নি। প্রতিদিনের মতো আজকেও সকাল 8টায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির। মেঘ ইচ্ছে করেই আজ সেজেগুজে খেতে নামবে ভাবল, চুল ছাড়া সেগুলো কোমর ছড়িয়ে পড়েছে, মাথায় পিচ্চি বাচ্চার মতো একটা পুতুলের বেলও দিয়েছে, কালো জামা পরেছে, সাথে ম্যাচিং কালো ওড়না, উস্ত্রতে হালকা গোলাপি রঞ্জক লাগিয়েছে। সিঁড়ি দিয়ে নামছে, আবির এক পলক তাকিয়ে স্তব্ধ হয়ে রইল। মেয়েটা এমনিতেই অনেক ফর্সা, তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে, সাথে চুলগুলো ছাড়া থাকাতে মায়াবন বিহারীর মতো লাগছে অষ্টাদশীকে। আবির চোখ সরাতে পারছে না, অবিচল আখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হঠাৎ তানবীর ডেকে উঠল, ভাইয়া তুমি কি আজ ফিরে আছো? মনোযোগ নষ্ট হলো আবিরের, মেঘের দিক থেকে চোখ সরালো। তানবীরের দিকে না তাকিয়ে বলো, কেন? আজকে আমাদের হবু এমপি জন্মদিন, উনি তোমার কথা বলেছিলেন, তুমি দেশে আসো জেনে খুব করে বলছিল তুমি যেতে। আবিরের স্বাভাবিক জবাব, কখন যেতে হবে? তানবীর, 6টায়। আবির, আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে। 3 কর্তা যেন ঘাড় ফিরিয়ে তাকালো। সকলের এক নজর পায়ের দিকে তাকালো, কিন্তু কেউ তেমন কথা বললেন না। অবশ্য কথা বলার কিছু নেই, মেয়েদের সাজুগাজুতে বাবা চাচারা নাক গলায় না সচরাচর, বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক।
মেঘ চেয়ার টেনে বসলো আবির ভাইয়ের বিপরীতে। এক পলক তাকালো। আবির ভাইও আজ কালো শার্ট পরেছে। আবির ভাই সবসময় সাদা আর কালো শার্ট পরেন, হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালার পরেন। শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ড্রেস মিলে যাওয়াতে মেঘের মাথা নিচু হয়ে মুচকি হাসল। ইকবাল খান তানবীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোদের হবু এমপি আবিরকে কিভাবে চিনে? তানবীরের সহজ সরল উত্তর, আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে। প্ল্যান কার্যকর হওয়ার খুশি হয়ে হবু এমপি বলেছেন, তোমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে? আমি তখন বলছি, আমার বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেন। আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি, তারপর ভাইয়া আমার প্ল্যান দেন। তখনই এমপি বলেছিলেন, তাহলে তোমার ভাইয়াকে নিয়ে আসো। তখন ভাইয়া বাহিরে ছিলেন। আজ ওনার জন্মদিন, তাই সকালবেলায় উনি নিজেই আমায় কল করে জিজ্ঞেস করলেন ভাইয়া আসছে কিনা। আমি হ্যাঁ বলাতে উনি নিজেই বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে। ইকবাল খানের সাথে মোজাম্মেল খান আর আলী আহমেদ খান যেন মনোযোগ দিয়ে তানবীরের কথাগুলো শুনছিল। মোজাম্মেল খান সবসময় একটু চুপচাপ থাকেন, যার সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের। তানবীর এসব কথা শুনে আলী আহমেদ খান রাগে ফুঁসছেন। রাগান্বিত স্বরে বললেন, আবির, আমি কিন্তু তোমার আগেই সাবধান করছি, রাজনীতিতে তুমি জড়াবে না। আবির নিরুত্তর কণ্ঠে উত্তর দিলেন, আমি তো বলছি রাজনীতি করব না। তাহলে তানবীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন? রাজনীতি নিয়ে মাথা ঘামা কেন? আর এমপির জন্মদিনে যেতে এক কথা রাজি হলে কেন? এই বুদ্ধি প্ল্যান ব্যবসা লাগালে আমাদের ব্যবসাটা আরও এগোতে। গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলী আহমেদ খান। মেঘ, মিম আর আদি চুপচাপ খাচ্ছে। বাবা চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের। মেঘ খাচ্ছে আর মিটিমিটি হাসছে। আবার একটু পরপর আবির ভাইয়ের দিকে পিট পিট করে তাকাচ্ছে। আলী আহমেদ খানের কথা আবির ভাই প্লেট থেকে চোখ তুলে তাকালো। রাশভারী কণ্ঠে বলা শুরু করলো, তোমাদের কয়েক বছর যাবৎ একটা সমস্যা, তানবীর কেন রাজনীতি করে। মেন কথা, তোমরা রাজনীতি পছন্দ করো না, কিন্তু আমি মন থেকে চাই তানবীর রাজনীতি করুক, এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না। সভাপতি, এমপি, মন্ত্রী পদে 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 সাফল্য বয়ে আনুক, এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাল্লাহ। কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো, প্রতিটা বিষয় আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি। মনে হয় আমি যা ভাবছি সেটা ঠিক, এটা করলে পারফেক্ট হবে, কিন্তু সব দিক থেকে এটা পারফেক্ট না হতে পারে। তাই তানবীর পরিস্থিতি বুঝে নিজে না ভাবে সেটা আমায় জানায়। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, আর না হয় আমি সাজেশন দিই, এটা এভাবে না করে এভাবে করো। এইটুকু। এই কথাগুলো তানবীর চাইলেও আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারতো, কিন্তু তানবীরের যেহেতু ইচ্ছা সভাপতি হওয়ার, তার প্ল্যানিং সভাপতি জানলে সে কাজ করবে, কারণ তানবীরের নাম থাকবে না। এজন্য তানবীর আমার শেয়ার করে। আরেকটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকেছি মাত্র 1 সপ্তাহ হলো। আমি সব কিছু বুঝে নেব ঠিক মতো, তারপর দেখো ব্যবসা মনোযোগ দিতে পারি কি না। এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ার কারণ আছে। এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করলো, তোমরা এখন নামি দামি ব্যবসায়ী। এক সময় তোমাদের ব্যবসা অনেক ছোট ছিল, অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের। তখন আমি ছোট ছিলাম, তবু যতটা সম্ভব বুঝেছি। বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গা দৌড়াদৌড়ি করতে হবে। অনেক বিত্তবানের সঙ্গে ব্যবসা নিয়ে টক্কর লাগবে। শুধু টাকা থাকলে সব কিছু করা সম্ভব না, সাথে পাওয়ারও প্রয়োজন হয়। অনেক সময় পুলিশ থেকে রাজনীতি পাওয়ার বেশি কাজে লাগে। আইনিভাবে যে বিষয়টি সমাধান করা মাসের পর মাস লেগে যায়, সেটা বড় বড় নেতাদের একটা কলেজ সলভ হয়ে যায়। তানবীর যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক, আমি ব্যবসা সামলাই। তানবীর ভালো অবস্থান থাকলে, আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাবে। এতগুলো কথা বলে এবার আবির থামল। মেঘ হা হয়ে দাঁড়িয়ে আছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে, কি দূরদর্শী চিন্তা ভাবনা আবির ভাইয়ের। মেঘ মনে মনে নিজেকে বাহাবা দিচ্ছে। আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক। আলী আহমেদ খান, মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনই অবাক চোখে তাকিয়ে আছে।
ইকবাল খান সহসা বলে উঠল, দেখেছো ভাইয়া, আবিরের চিন্তা ভাবনা কত দূর। আগে থেকেই ভেবে চিন্তে মাঠে নেমেছে। তুমি খামাখো চিন্তা করো ওর জন্য। দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আলী আহমেদ খান আর কথা খুঁজে পেল না। খাওয়া শেষ করে উঠে গেল। মোজাম্মেল খান তানবীরের দিকে তাকিয়ে বললেন, আমাদের মান না রাখো, আবিরের মান অন্তত রাখিস। তানবীর শীতল কণ্ঠে জবাব দিল, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার। সকলে নীরব। এতক্ষণ মোটামুটি সবাই খাওয়া শেষ। সবাই সবার মতো উঠে যাচ্ছে। আবিরের খাওয়া শেষ হতেই যেই না উঠে যাবে, নজর পড়ল অষ্টদশীর পানে। কাজল পরিহিতার টানা টানা চোখ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির টেনে হিসেবে দৃষ্টি সংযত করল, হালকা করে কাশি দিল। মেঘ এখনও বিবরে তাকিয়ে আছে। আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলল, মুখটা বন্ধ কর মেঘ, মাছি ঢুকবে মুখে। মেঘ নড়চড়ে বসল। আবির ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে। মেঘ নিজের মাথায় নিজে গাঁটটা দিল। ছি, আবির ভাই কী ভাবল। যতই মন শক্ত করি, আহাম্মকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না। ভাবি ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব সাজতেছি। সেই যে মাথা নিচু করে খাচ্ছি আর মনে মনে নিজেকে বকতে ব্যস্ত। আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছেন সেদিকেও নজর নেই মেঘের। খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছেন। আজ কোচিং প্রাইভেট নেই, তাই 3টা পর্যন্ত টানা পড়াশোনা করছেন। তারপর গোসল করে খেতে এসেছে। বিকেল হয়ে গেছে, তাই কাকিয়া আর বড় আম্মু ঘুমাচ্ছে। হালিমা খানও শুয়েছিল। মেঘের সিঁড়িতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে। মেঘ চুপচাপ খাবার খাচ্ছে। হালিমা খান পাশের চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করল, পড়াশোনা ঠিকমতো করছিস তো মা? মেঘ উপর নিচ মাথা নাড়ালো শুধু। হালিমা খান, আর তো কয়েকটা দিন, এরপরেই তো রেজাল্ট দিয়ে দিবে। তারপরেই তো ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে। মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল। হালিমা খান সব গুছিয়ে মেয়ের পাশে বসল। মেঘ কিছুক্ষণ পর মায়ের উরুম ওপর মাথা রেখে শুয়ে পড়ল। হালিমা খান সযত্ন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বিকেলে গোসল করাতে চুলগুলো এখনও ভেজা। হালিমা খান একটু রাগে রাগে বলল, সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করছিস কেন? ঠিকমতো না খেলে, ঠিকমতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি, তখন তো পড়তেও পারবি না। মেঘ চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে। ততক্ষণে 5টা বেজে গেছে। আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। 6টা এমপির জন্মদিন অনুষ্ঠানে যেতে হবে। বাড়িতে ঢুকেই চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে। পায়ের শব্দ হালিমা খান তাকিয়ে দেখল আবির। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, এত তাড়াতাড়ি চলে এলি যে? কফি দিব তোকে? আবিরের দৃষ্টি পড়ে সোফায় হালিমা খানের উরুতে শুয়ে। মেঘকে দেখে বুকের ভিতর ছ্যাদ করে ওঠে আবিরের। মায়ের কথা শুনে মেঘ ও ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখ পড়ে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে সোজা হয়েও বসল। আবির তৎক্ষণাৎ তড়িতগতিত মেঘের কাছে আসে। ভয়াক্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বলতে বলতে কপালে, গালে, গলায় হাত রাখল একবার। আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টদশী। আবিরের হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মেঘ যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের অভিমুখে। আবির ভাইয়ের কপাল ঘামে চিকচিক করছে। হালিমা খান অভিযোগের স্বরে বললেন, আরে দেখ না, সারাদিন বাসায় থেকে অসময় গোসল করে। এত লম্বা চুল শুকাতে তো সময় লাগে নাকি? নিজের কোনো যত্ন নেয় না, কিছু না। আবির সহসা বলে উঠল, মামুনি একটু কফি করে দিবা প্লিজ? হালিমা খানের সরল উত্তর, তুই বস একটু, এখনই নিয়ে আসছি। হালিমা খান উঠে রান্নাঘরে গেলেন। আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন। মেঘ নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে বসে আছে। জীর্ণ বক্ষে ধপফর করছে অষ্টদশীও। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টদশীর পানে। নিরুদ্যম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মন খারাপ? মেঘের দুনিয়া ঘুরছে মনের ভিতরে, টালমেটাল অবস্থা। হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। কিছু সেকেন্ড পর কোনো রকম এপাশ ওপাশ মাথা নাড়ালো। আবির একটু চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, কেউ বকেছে তোকে?
সহসা মেঘের জবাব কেউ বকেনি। আবির এবার দীর্ঘশ্বাস ফেলল, বেশ ঠান্ডা কণ্ঠে বলল, তাকা আমার দিকে। মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেল। মেঘ নড়ে উঠল, কাঁপা কাঁপা চোখে তাকালো আবির ভাইয়ের চোখের দিকে। আবির ভাইয়ের শীতল চাউনি অষ্টদশী মনে ঝড় শুরু হয়েছে। সাগরের গভীরতার ন্যায় চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না মেঘের। চটজলদি মাথা নিচু করে ফেলল। আবির তখন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টদশীর দিকে। আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল, মেঘ, আমি এই বাড়ি সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না। মেঘের অভিব্যক্তি বোঝা গেল না, চিবুক গলা নেমেছে। নিজের মনে উতাল পাতাল পরিস্থিতি সামলে ব্যস্ত অষ্টাদশী। আবির কপাল গোটায়। হঠাৎই পল্লব ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত চাউনিতে মেঘের দিকে তাকায়। কাল থেকে বিকেলে কোচিনে যাবি, ওনাদের 3টা ব্যাচ আছে, প্রতিদিন 11টা গোসল করবি, একটার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবি, তারপর কোচিং শেষ করে বাসায় আসবি। আমি কোচিনের কথা বলে দিব। এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মামুনি, মেয়ে কাল থেকে 11টায় গোসল করবে আর বিকেলে কোচিনে যাবে। ওর গোসলের টাইম যদি 1 মিনিট এদিক সেদিক হয়, তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবা। এতটুকু বলে কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ধপ ধপ করে উপরে চলে গেল। মেঘের হৃৎপিণ্ড দুভাগ হয়ে গেল আবির ভাইয়ের কথা। এতদিন মনের ভিতর শুধু তুফান চালিয়েছে এই লোকটার, এখন মেঘের জীবনে তুফান চালাচ্ছে। বন্যা তো 10টা বেঁচে যাবে, মেঘ একা একা বিকেলে পড়তে যাবে, ওখানে তো কাউকে চিনে না। ভাবতেই আহত হলো মনটা। ঠাই সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ। হালিমা খান মেঘকে 1 কাপ কফি এনে দিলেন। মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ার মনোযোগ দিলেন। কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠছে রুমে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে আবির ভাই। এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছেন। খয়েরি রঙের শার্ট কোনও পর্যন্ত হাতা ভাঁজ করা, কালো প্যান্ট দিয়ে ইন করা, নতুন শো জুতা, চোখে নতুন একটা সানগ্লাস, চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা। এক পলক তাকাতেই মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে। আবির ভাইয়ের এক হাত পকেটে, অন্য হাত আঙ্গুলের বাইকে চাবি ঘোরাতে ঘোরাতে মেঘের পাশে কেটে নেমে গেল। মেঘ ওখানেই দাঁড়িয়ে পড়ছে। বডি স্প্রে তীব্র গন্ধে ঘাড় ঘুরে তাকালো আবির ভাইয়ের দিকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, ওনার যন্ত্রণা আমাকে পাবনা যেতে হবে মনে হচ্ছে। কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল। তানবীর সারাদিনে বাসায় ফিরতে পারেনি। সেই সকালে বের হয়েছিল। সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত, বিকেলে বাইরে খেয়েছে। তারপর থেকে জন্মদিন অনুষ্ঠানের কাজে ব্যস্ত। কোথায় কি রাখবে, কিভাবে করবে, সভাপতি, সাধারণ সদস্য সকলে ব্যস্ত। অনুষ্ঠান শুরু হওয়ার পর্যায়ে আবির উপস্থিত হলো। আবিরকে দেখে তানবীর ছুটে এসেছে, পরিচয় করে দিয়েছে হবু এমপির সাথে। হ্যান্ডশেক করে মতবিনিময় শুরু করলেন দুজনে। অনুষ্ঠান ভালোই শেষ হলো। বেশ কিছু ছবি তোলা হয়েছে এমপি ফ্যামিলির সাথে। আবির, তানবীর এমপি দুপাশে দাঁড়িয়ে। কেক খাওয়ানো সহ আরও অনেক ছবি তোলা হয়েছে। সেখানে থেকেই 4টা ছবি আবির ফেসবুকে আপলোড করেছে, সাথে জন্মদিনে ক্যাপশন দিয়ে। অনুষ্ঠান শেষে তানবীর বলল, ভাইয়া তুমি কি আমায় বাইকে লিফট দিবা নাকি রিক্সা করে বাড়ি যাব? আবির এক মুহূর্তে ভেবে উত্তর দিল, আজ থেকে যেতে পারবি, সমস্যা নেই। তানবীর খুশিতে আত্মহারা হয়ে গেছে। 10 দিনের মাথায় ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেল। বাইক চালাতে চালাতে আবির গম্ভীর কণ্ঠে তানবীরকে বলল, তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে? তানবীর স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ আছে। কেন ভাইয়া? আবির রাশভারী কণ্ঠে বলল, তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন 3টা কোচিনে যায়। মেঘের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছি, সাথে তারটাও। কোচিংয়ের লোকের সাথে কথা বলছি, মেঘের একা একা বিকেলে ভালো লাগবে না। তানবীরের চিন্তিত স্বরে বলল, আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া? আবির এবার দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোর বোন ঠিকমতো খায় না, গোসল করে না, পড়ে না, কত অভিযোগ শুনতে হয়। এজন্য টাইম পাল্টে দিয়েছি, সাথে ওকেও ওয়ার্নিং দিয়েছি। তানবীর আর কিছু বলল না, চুপচাপ দুই ভাই বাসায় ঢুকে যায় যে যার মতো রুমে চলে গেল। রাত তখন 10:30+। তানবীর ফোন থেকে বন্যা নামে সেভ করা একটা নাম্বারে কল দিল। 2বার দেওয়ার পর রিসিভ হলো। বন্যা সালাম দিল।
তানবীর সালামের জবাব দিল। বন্যা, কে বলছেন? তানবীর, আমি মেঘের ভাই। বন্যা একটু ভয়ে ভয়ে বলল, আবির ভাইয়া? তানবীরে কিছুটা রাগ হলো, আকস্মাৎ বলে উঠল, ভাইয়া তোমায় কল দেবে কেন? ভাইয়া কি খেয়ে কাজ নেই যে তোমায় কল দেবে? ভাইয়ার জীবনও তোমায় কল দিবে না। শুধু তোমায় কেন, কোনো মেয়েকেই কল দিবে না। বন্যা আস্তে আস্তে শুধালো, তানবীর ভাইয়া? তানবীর, হ্যাঁ। বন্যা, কোনো দরকার ভাইয়া? তানবীর, শোনো, তুমি কাল থেকে 2টার ব্যাচে প্রাইভেট পড়বে আর 3টার ব্যাচে কোচিং করবে। মেঘও বিকেলে কোচিং করবে। এটা জানানোর জন্য কল দিয়েছি। ভুল করে আবার সকালে চলে যেও না। আল্লাহ হাফেজ। এতটুকু বলে কল কেটে দিল তানবীর। বন্যা খাটের ওপর টাসকি খেয়ে বসে পড়ল। কিছু ভাবতে পারছে না। কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলো মেঘকে। একবার কল বাজতেই কল রিসিভ করলো মেঘ। বন্যা, এই পাগল, তোর কি হয়েছে রে? কাল থেকে এতবার কল দিচ্ছি, কোনো খবর নাই তোর? সেই যে আবির ভাইয়ের সাথে বাইকে গেলি, কি হলো তাও বললি না? কি অঘটন ঘটাচ্ছিস তুই? মেঘ, আমি অঘটন ঘটাইনি, আবির ভাই অঘটন ঘটিয়েছে। উনি আমার মনের ভিতর ঢুকে আমার জীবনে 14টা বাজিয়ে দিচ্ছে। আমার খাওয়া, গোসল, ঘুম সব কিছু নাজেহাল অবস্থা করে ফেলেছে। ওনাকে যতবার দেখছি ততবারই ভেঙে চুরে যাচ্ছি আমি। বারবার নতুন করে ক্রাশ খাই। কি করব বল? বন্যা আবার রাগে বলল, রাত বিরাতে নেশা করা ছেড়ে ঘুমা বাই। কী জন্য কল দিয়েছিল তাও বলতে পারল না। মেঘেরও সব হাবিজাবি কথা শুনতে তার এখন একটু ভালো লাগছে না। কোথায় সিরিয়াস মুডে কল দিল মেঘকে। মেঘ যেন ঘোরে পড়ে আছে। মেঘও আর কল ব্যাক করলো না। মেঘ ফেসবুকে ঢুকলো। ঢুকেই সামনে আসলো আবির ভাইয়ের 3 ঘন্টা আগে করা পোস্ট। ছবিগুলো খুব ভালো করে দেখছে মেঘ। টেনে টেনে বড় করে আবির ভাইকে মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো। আবির ভাইয়ের পাশে কড়া নীল রঙের একটা গাউন পরা মেয়ে। দেখে মনে হচ্ছে শরীরে বড়লোক ভাব আছে একটা। মেঘের পায়ে রক্ত চড়চড় করে, মাথায় উঠছে। ওই মেয়েকে আর আবিরের পাশে ওই মেয়ে কী করে? কমেন্ট চেক করতে গেল মেঘ। অনেকগুলো কমেন্টের ভিড়ে ওই নীলজামা পরিহিতা একটা আইডির চোখে পড়ল। আবির ভাইয়ের ছবিতে কমেন্ট করেছে, আপনি অসম্ভব কিউট। ইচ্ছে করছে আপনাকে সবসময় যেন রেখে দেই। ইচ্ছে হলে বেড়াতে আসবেন, আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। রাগী শরীর ঘামছে মেঘের। শুয়া থেকে উঠে বসলো। কমেন্টটাতে অ্যাংটি রিয়াক্ট দিয়ে মেয়ের আইডিতে ঢুকলো। প্রোফাইলে পিকটা 2 ঘন্টা আগে আপলোড করা। কভার ফটোতে হবু এমপির সাথে ছবি, ক্যাপশনে বাবা মেয়ে। মেঘের বুঝতে বাকি নেই এটা এমপির মেয়ে। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেঘ রাগে ফুসফুস করছে। আবার আবির ভাইয়ের আইডিতে ঢুকলো মেঘ। জাস্ট নাও একটা পোস্ট করেছেন আবির ভাই, তেরি নজর না ইয়ে কেয়া কার গিয়া, মুঝসে হি মুঝকো জাদু কার দিয়া। সাথে রাতের শহরে বাইকে বসা একটা ছবি শেয়ার করলেন। মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছেন। তার মানে আবির ভাই ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। ভাবতে নেত্রযুগল থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আবারও সেই কমেন্টটা খুঁজতে গেল মেঘ। কি এমন সুন্দর মেয়েটাকে দেখে ইচ্ছে তো, কিন্তু পোস্ট সব কমেন্ট ঘেঁটো মেয়েটার কমেন্ট পেল না। তার মানে আবির ভাই ডিলিট করে ফেলেছে, কিন্তু ওই মেয়েকে কি অ্যাকসেপ্ট করে ফেললো? তারপর দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে নিজেই সান্ত্বনা দিতে লাগলো। আবির ভাই তো শুধু আমার ক্রাশ তো ক্ষণিকের। উনি তো কিছুদিন পর বিয়ে করবেন, তখন তো আমাকে মেনে নিতে হবে। আমার তো সাহস কুলাবে না আবির ভাইকে কিছু বলার। মাইর খাওয়ার থেকে চুপ থাকি সেই ভালো। এদিকে আবির বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে। একটা ছবি জুম করে কিছু চোখগুলো দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে গাইছে। প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে, কিন্তু মেঘের মাথায় আজ অন্য প্ল্যান ঘুরছে। সবাই খাওয়া মোটামুটি শেষ। মেঘ ইচ্ছে করেই অল্প অল্প খাচ্ছে। এদিকে মোবাইলে কি যেন চেক করছিল আবির। মোবাইলে চেক করতে করতেই খাচ্ছিল। আবিরের খাওয়া শেষ, তাই মোবাইল টেবিলের উপরে এক পাশে রেখে হাত ধুতে উঠে পড়ে। 3-4 কদম যেতেই মেঘ হাত বাড়িয়ে আবিরের মোবাইল হাতে নেয়। তাড়াহুড়োতে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গেছে আবির ভাই। হোম পেজ ভেসে আসছে। এখানে
দুটো হাতের ছবি, একটা বড় হাতের, উপরে একটা পিচ্চি হাত। মেঘ 1 সেকেন্ড তাকালো ছবিটার দিকে, কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না। তাই মেঘ তাড়াতাড়ি ফেসবুকে ঢুকলো। ফ্রেন্ড রিকোয়েস্টে অপশনে ঢুকেই চোখ পড়ল কত ছেলে মেয়ের আইডি। সে খুঁজতে লাগলো গত রাতে নীল জামা পরিয়ে তাকে। একটু নিচে যেতেই পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি। 1 সেকেন্ড না ভেবেই ব্লক করে দিল তাকে। তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায়। এবার মেঘ দীর্ঘশ্বাস ফেলল। মনে খুব শান্তি লাগছে এখন। আবির ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো। নিরুদ্বেগ কণ্ঠে বলল, যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতি না। মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। এদিকে মেঘ মুচকি হেসে বিড়বিড় করে বলল, আমি তো আপনার জন্য বসে থাকি। আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান। দেখতেও পারি না, তাই তো বাধ্য হয়ে এখন টেবিলে বসে থাকি। আবির ভাইয়ের কথা মতো মেঘ 11টার মধ্যে গোসল করেছে আজ। যথাসময় রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে। মনটা ভীষণ খারাপ। আজ থেকে একা একা টিউশন আর কোচিংয়ে পড়তে হবে, এটা ভেবে মন ভাঙছে বারবার। টিউশনে ঢুকতেই বন্যা ডাকলো, মেঘ এখানে আয়। মেঘ চোখ গোল গোল করে অবাক চোখে তাকালো। ছুটে গেল বন্যার কাছে। মেঘ, তুই এই সময় টিউশন কেন? আগে ব্যাস পড়িসনি? বন্যা, কীভাবে পড়ব? তোর বেস্ট হয়েছি, তোর ভোগান্তি তো আমাকে ভুগতে হবে। মেঘ, মানে? বন্যা, গতকাল রাতে তানবীর ভাইয়া কল দিয়েছিল আমায়, বলো তোর সাথে আমার টাইম পাল্টে দিচ্ছে, আজ থেকে যেন বিকেলে আসি। মেঘ, তাহলে তুই জানাসনি কেন আমায়? আমি পুরো রাস্তায় মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে। বন্যা, তোকে কিভাবে জানাবো? তুই তো আবির ভাইয়ের ঘোরে ডুবে আছিস। মেঘ কিছুটা লজ্জা পেল, তারপর সশব্দে হেসে বলল, জানিস বন্যা, আমার হিজাবটা আবির ভাই কিনে দিয়েছে। শুধু এটা নয়, সর্বমোট 30টা হিজাব কিনে দিয়েছে। শুধু তাই না, দেখ আমার পায়ের নুপুরগুলো, এগুলো আবির ভাই দিয়েছে, তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছে। দেখ সুন্দর না? বন্যা কপাল ভাঁজ করে নুপুরগুলো দেখল, তারপর বলল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কিন্তু কাহিনী কি বল? ওই ব্যাটা হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে, তোকে কিছু বলছে কি? মেঘ, হ্যাঁ বলছে। আমি কই যাই না যাই তা পর্যবেক্ষণ করতে নুপুর দিয়েছে। বন্যা হাঁ করে তাকিয়ে আছে। ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছেন। টিউশন কোচিং শেষে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে। সন্ধ্যার পর আবার জান্নাত আপু আসবে, পড়ার রিভিশন দিতে হবে। জান্নাত আপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি 5 দিন পড়ান। জান্নাত আপু খুব ভালো পড়ান। মেঘ ওনার ভক্ত হয়ে গেছে একেবারে। জান্নাত আপু মেঘকে খুব আদর করে। পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে রুটিন করে সব কিছুতে হেল্প করেন। এজন্য মেঘ ইদানিং পড়াশোনাতেও গুরুত্ব বেশি দিচ্ছে। এভাবে কেটে গেল 10-12 দিন। আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয়। মাঝে মাঝে মেঘের আগে আসে, মাঝে মাঝে আবির আগে চলে আসে, তারপরও দেখা তো হয়। এতেই যেন মেঘের মনে সারাদিন প্রশান্তি কাজ করে। আবির বাড়ি ফিরে 11 থেকে 12টার দিকে। আবিরের বাইকের শব্দ পেলে মেঘ ছুটে যায় নিজের রুমের বারান্দায়। হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে, মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে সে দৃশ্য আর গুনগুন করে গান গায়। তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়েই আবির ভাইকে দেখে। আবির ভাই বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে মেঘ। এটাই যেন মেঘের দৈনিক রুটিন। কেন আবির ভাইকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে। আবির ভাই কি শুধু তার ক্রাশ, নাকি সে আবির ভাইকে ভালোবাসে? এর উত্তর নিজেও খুঁজে পায় না। তবে আবির ভাইকে অসম্ভব ভালো লাগে। আবির ভাই শীতল চাউনি বারংবার অষ্টাদশীর হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে। আবির ভাইয়ের অষ্টাদশী মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করে। 10 থেকে 12 দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে 2 চুমুক খেলো কি না, আলী আহমেদ খান বলে উঠলেন, আবির তোকে একটু চট্টগ্রাম যেতে হবে। আবির তৎক্ষণাৎ বিষম খেলো। তানবীর তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফু দিয়েছে।
রান্নাঘর থেকে ছুটে এসেছে মালিহা খান। এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। কিছুক্ষণ পর আবিরের স্বাভাবিক হয়ে বলল, আমি চট্টগ্রাম গিয়ে কি করব? আলী আহমেদ খান স্বাভাবিকভাবে বললেন, আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে, কিছু ডিলার ঝামেলা করতেছে শুনলাম। তোর কাকামণি সিলেট যেতে হবে কোম্পানি সিইও হিসেবে। এখন দায়িত্ব তোর উপরই পড়বে। তুই কথা বললে আশা করি সমাধান হবে। ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওইখানে। যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসবি। আবির এক পলক মেঘের দিকে তাকালো, তারপর দৃষ্টি নেমে প্রশ্ন করল, কবে যেতে হবে? আলী আহমেদ খান সহসা বলে উঠলেন, আজ রাতে, আবার আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে। আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আলী আহমেদ খান আর মোয়াজ্জেল খান উঠে গেল। তানবীর এবার ভাইয়াকে বলল, ভাইয়া তোমার কি একা যেতে খারাপ লাগবে? আমি কি যাব তোমার সঙ্গে? আবির অগ্নিদৃষ্টিতে তাকালো তানবীরের দিকে, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে কি যেন বলল। কেউ কিছু বুঝল না, কিন্তু তানবীর সশব্দে হেসে উঠল। আবির এবার আগে ফুঁসতে ফুঁসতে বলল, তানবীর হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তানবীরের দিকে। তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকম শেষ করে উঠে চলে গেল। এদিকে মেঘ, মিম আর আদি বসে আছে। আদি আর মিম প্ল্যান করছে আবির ভাইকে বলবে কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা, সাজনি, শামুক নিয়ে আসতে। মেঘ নিশ্চুপ বসে খাচ্ছে। আবির ভাইকে দেখার জন্যই এখন সে প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে উঠে। রাতে ঘুমানোর আগে আবির ভাইকে দেখে ঘুমায়। আবির ভাই চট্টগ্রাম চলে গেলে ও থাকবে কিভাবে? মিম হঠাৎ ডেকে উঠল, আপু ভাইয়াকে তুমি কি আনতে বলবা? মিম ডাকে ধ্যান ভাঙল মেঘের। একটু হাসার চেষ্টা করলো, তারপর কোমল কণ্ঠে বলল, আমার কিছু লাগবে না। সারাদিন কেটে গেল। মেঘ নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে। মিম আদি স্কুল থেকে ফিরছে। আবির 8টায় বাসা ফিরেছে। ততক্ষণে জান্নাত আপু পড়িয়ে চলে গেছে। মেঘ বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেল। রাত 10টার দিকে চট্টগ্রামের মধ্যে সে বেরিয়ে যাবে। আবির রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির। মেঘের রুমের দরজার সামনে এসে থামল। দরজা ধাক্কা দিলেও আস্তে করে। মেঘ বিছানা উপর হয়ে শুয়ে আছে। পাশে বই খাতা পড়ে আছে। ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উঠছে। জান্নাত আপু যাওয়ার পরই রুমে এসে শুয়েছিল। আবির আস্তে করে ডাকলো, মেঘ। কোনো সাড়া নেই, তাই রুমের ভিতরে ঢুকলো আবির। শান্ত পায়ে এগিয়ে গেল মেঘের কাছে। মেঘের মুখে একপাশে বিছানায় লেপ্টে আছে। ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। ছোট চুলগুলো বারবার মুখে ঝাপটে পড়ছে। লাইটের আলো অপর গালটা চিকচিক করছে। আবির বিছানায় একপাশে বসলো। কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো অষ্টদশীকে। তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট্ট চুলগুলো সরিয়ে দিল। দু একবার মাথা হাত বুলিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে ব্যাগ নিয়ে নিচে চলে আসলো। মিম আর আদি খুব করে বলল, ভাইয়া কক্সবাজার যেও প্লিজ, চাটনি নিয়ে এসো, খেলনা শামুক আর অনেক কিছু আবদার করলো ভাই। উত্তরে আবির শুধু বলল, সময় পেলে যাব। খেয়ে 10টা নাগাদ বেরিয়ে গেছে। আবির ইকবাল খান আগামীকাল সকাল 8টায় সিলেটে যাবে। আবিরের বাবা কোম্পানি ঢাকার বাইরে 3টা শাখা আছে, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী। ইকবাল খানকে বেশিরভাগ সময় বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয়। কখনো চট্টগ্রাম, কখনো রাজশাহী, কখনো সিলেট। বাকি সময় বাড়িতে থাকলেও হেড অফিসে থাকেন। একই সাথে 2 শাখাতে যেতে হলে কখনো কখনো মোজাম্মেল খানকেও যেতে হয়। তবে আলী আহমেদ খান এখন আর ঢাকার বাইরে যান না। আবির আসাতে উনি চাইতেন আবির সব দায়িত্ব বুঝে নেক। রাত 11টায় মিম এসে ডাকছে, আপু উঠো, খাবে না? মেয়ে ঘুম ঘুম চোখে তাকায় মিমের দিকে। মিম আবার বলে, 11টা বাজে, তুমি কখন খাবে? আম্মু, বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য, আমিও খাইনি, আসো। 11টা শুনে মেঘের ঘুম উদাও হয়ে গেছে। সহসা মনটা খারাপ হলো। চিন্তিত স্বরে বলল, আবির ভাই কি চলে গেছে? মিম হাসি মুখে বলছে, হ্যাঁ ভাইয়া তো 10টার আগে চলে গেছে। আমি আর আদি বলে দিচ্ছি আমাদের জন্য খেলনা, গিফট, চাটনি নিয়ে আসতে। তোমার জন্য আনতে বলেছি। ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার। মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মনে মনে ভাবছে, কেন যে শুতে গেলাম? না ঘুমালে তো আবির ভাইকে দেখতে পারতাম। আমি ঘুমিয়েছিলাম, তাতে কি? আবির ভাই কি
আমায় বলে যেতে পারতো না? মিম আবার ডাকলো, আপু এসো খেতে যাই। মেঘ কঠিন স্বরে বলল, আমার খিদা নেই, খাবো না, তুই খেয়ে নে। ওদের বল খেয়ে নিতে, আমি ঘুমাবো, আর লাইট অফ করে দিয়ে যা। মিম মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেলেন। এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর নিজে নিজে ভাবছে, আবির ভাই তো আমায় নিয়ে ভাবেই না, ভাবলে তো আমাকে ডেকে বলে যেতেন। তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি? আর কাঁদবো না আমি। কিছুক্ষণ পর থামলো, খুব খিদে পাচ্ছে, কিন্তু সে খাবে না, বড্ড অভিমান জমেছে বুকে। এভাবেই ঘুমিয়ে পড়ল আবার। ভোরবেলা উঠল না বেগ। 8টার উপরে বাজে, খাবার টেবিলে আসেনি। বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজে